প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে আমাদের আজকের এই ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের ক্লাসের আলোচনার বিষয় তোমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অংশীদারি ব্যবসায়ের হিসাব। এই অধ্যায় থেকে আমরা আজকে একটি সৃজনশীল প্রশ্ন আলোচনা করব, যে প্রশ্নটি 2024 সালে ঢাকা বোর্ডে এসেছিল। তো দেখো, 2024 সালে কিন্তু সংক্ষিপ্ত সিলেবাস ছিল, এই জন্য এই অধ্যায় থেকে একাধিক প্রশ্ন ছিল। সেই প্রশ্নগুলোর একটি আজকে আমরা আলোচনা করব। তো এই আলোচনাটা শুরু করার আগে আমি তোমাদেরকে একটু অনুরোধ করবো, সেই বিষয়টি হলো তোমরা অবশ্যই এই ক্লাসটি করার সময় বই এবং খাতাটা সঙ্গে নিয়ে বসবে। তোমরা যদি বই খাতার সঙ্গে নিয়ে ক্লাসটি করো তাহলে উপকৃত হতে পারবে, কিন্তু বই খাতা ছাড়া যদি ক্লাসটি করো আসলে ক্লাসের বিষয়বস্তু কিন্তু তোমার বেশি দিন স্মরণে থাকবে না, অঙ্কগুলো তুমি সঠিকভাবে বুঝতে পারবে না। এই জন্য তুমি যখনই ক্লাসটি করবে তুমি অবশ্যই তোমার বইতে এই প্রশ্নটি আছে, সেই প্রশ্নটি বের করে নাও, তোমার খাতা ক্যালকুলেটর সাথে নিয়ে পড়ার টেবিলে বসে ক্লাসটি করো। তো চলো আমরা ক্লাসটি শুরু করি। দেখো, আমাদের প্রথমে প্রশ্নটি আমরা পড়ে নিব, উদ্দীপকটি পড়ে নিব, এরপর আমরা বাকি কাজগুলো করব। এবং উদ্দীপকটি পড়ে আমরা অব্যবসায়ী প্রতিষ্ঠানের অঙ্ক করার সময় প্রথমে খুঁজে বের করার চেষ্টা করব অসমন্বিত আয় কতটা, কি কি বিষয় আছে এবং অসমন্বিত ব্যয় কি কি আছে, অর্থাৎ কি কি আয় ব্যয় এখানে আছে সেটাকে আমরা খুঁজে বের করব। তো চলো প্রশ্নটি পড়ি আমরা। এ ও বি একটি অংশীদারি কারবারের দুজন অংশীদার। 2023 সালের 1 জানুয়ারি তারিখে তাদের মূলধন হিসাবে উদ্বৃত্ত ছিল 80,000 ও 60,000 টাকা। তাহলে দেখো, এর নাম আছে প্রথমে, তাই না? তাহলে এর মূলধন কত টাকা? 80,000। বির নাম আছে শেষে, বির মূলধন কত? 60,000। বুঝতে পারছো? এর মূলধন 80,000, বির মূলধন 60,000 টাকা। এরপর বলছে তারা কারবারের লাভ ক্ষতি মূলধন অনুপাতে বন্টন করে নেয়। তার মানে তাদের যে ব্যবসায় যে লাভ এবং ক্ষতি হবে এটা বন্টন করবে কিভাবে? এই মূলধন অনুপাতে। এখন মূলধন অনুপাতে কিভাবে বন্টন করে দেখো, এটা আমরা একটু বের করে ফেলি এখনই। মূলধন অনুপাতে কিভাবে বন্টন করে, তো দেখো, অংশীদার ছিল এ এবং বি। এ বি মুনাফাটা কিভাবে বন্টন করে? মূলধন অনুপাতে। তাহলে এর মূলধন ছিল 80,000, বির মূলধন ছিল 60,000। তাহলে অনুপাত কত আসলো? 80,000 অনুপাত 60,000। অনুপাতের নিয়ম হলো যত ছোট করা যায় করতে হবে, ঠিক আছে? তাহলে দুইটা অনুপাতের মধ্যে দেখো 4টা করে শূন্য আছে, তাই না? তাহলে আমরা 4টা শূন্য কেটে দিলাম, অর্থাৎ 8 অনুপাত 6। বুঝতে পারছো? এখন এই 8 এবং 6 দুইটাই কি জোড় সংখ্যা না? তাহলে প্রত্যেকটা জোড় সংখ্যাকে কি করা যায়? 2 দ্বারা ভাগ করা যায়। তাহলে 2 দ্বারা ভাগ করি, 4 এবং 3। তাহলে 3 একটা মৌলিক সংখ্যা, তো মৌলিক সংখ্যাকে তো আর ভাগ করা যায় না, তাহলে তাদের অনুপাত কত হবে? এটাই হলো তাদের অনুপাত, 4 অনুপাত 3। বুঝতে পারছো কথা? এখানে বলা আছে তারা মুনাফা লাভ ক্ষতি কিভাবে পাবে? মূলধন অনুপাতে। তাহলে মূলধন থেকে আমরা অনুপাতটা বের করে নিলাম। অনুপাত কত পেলাম আমরা? 4 অনুপাত 3। বুঝতে পারছো কথা? এরপর কি বলা আছে দেখো, ব্যবসায় পরিচালনা করার জন্য বি প্রত্যেক মাসে 2500 টাকা বেতন পাবে। তাহলে এই যে বি যে বেতন পাবে এটা ব্যবসার জন্য কি? এটা ব্যবসায় ব্যয়, ব্যবসায় ব্যয়। তাহলে আমরা ব্যয়ের ঘরে লিখি, একটা ব্যয় আমরা পেলাম, ব্যয় আছে বেতন, বেতন। এরপর কি আছে দেখো, এ ও বি প্রত্যেক মাসের প্রথম তারিখে নগদ এত টাকা এবং এত টাকার উত্তোলন করে। নগদ উত্তোলন ছাড়াও এ এত টাকার পণ্য উত্তোলন করেছে যা হিসাবভুক্ত হয়নি। তাহলে পণ্য উত্তোলন যদি হিসাবভুক্ত না হয় তাহলে এটা কিন্তু ব্যবসায় আয়ের দিকে লিখতে হয়, তাই না? লাভ লোকসান আবর্তন হিসাবে আয়ের দিকে লিখতে হয়। তাহলে পণ্য উত্তোলন। এরপরে কি বলা আছে দেখো, মূলধন ও নগদ উত্তোলনের উপর 10% সুদ ধরতে হবে। তাহলে মূলধনের সুদ এটা হলো ব্যয় এবং উত্তোলনের সুদ কি? আয়। মূলধনের সুদ ব্যয়, উত্তোলনের সুদ আয়, উত্তোলনের সুদ আয়। এরপর বলা আছে উপযুক্ত সমন্বয় সাধন করার পূর্বে, তার মানে এই যে 4টা সমন্বয় আছে, 2টা আয় এবং 2টা ব্যয়, এই সমন্বয়গুলো সাধন করার পূর্বে ব্যবসায়ের মুনাফা ছিল 65,100 টাকা। তাহলে এই 4টা সমন্বয়ের কাজ শুধু আমাদেরকে করতে হবে, ঠিক আছে? এইভাবে উদ্দীপক পরে তুমি কিন্তু মূল থিমটা বের করে নিবে যে আসলে কি কি কাজগুলো আমাকে করতে হবে, তাহলে অঙ্কটা তোমার জন্য খুব সহজ হয়ে যাবে। তো এখন দেখো আমরা সৃজনশীলে যাই। ক নাম্বারে কি বলছে? অংশীদারদের উত্তোলনের সুদ নির্ণয় করো। তাহলে এই যে উত্তোলনের সুদটা আমাকে নির্ণয় করার জন্য বলছে, তাহলে উত্তোলনের সুদ নির্ণয় করি। দেখো কি বলা আছে, এ ও বি প্রত্যেক মাসের প্রথম তারিখে, প্রত্যেক মাসের প্রথম তারিখে। তাহলে উত্তোলনের সুদের তারিখ কিন্তু দেওয়া আছে প্রত্যেক মাসের প্রথম তারিখে। তাহলে প্রত্যেক মাসের প্রথম তারিখ উত্তোলন করলে কত দিনের সুদ ধরতে হয়? মনে আছে তোমাদের? 6.5 মাসের সুদ ধরতে হয়। কত দিনের? 6.5 মাসের। তুমি কিভাবে মনে রাখবে, কিভাবে করবে, এই উত্তোলনের সুদ কিভাবে নির্ণয় করবে, এটা সম্পর্কে কিন্তু একটা বেসিক ক্লাস আমাদের এই ভিডিওর প্লে লিস্টে দেওয়া আছে, ঠিক আছে? সেখান থেকে তুমি দেখতে পারো। তো এখন মনে রাখবে উত্তোলনের উপর প্রত্যেক মাসের প্রথম তারিখ উত্তোলন করলে কয় মাসের সুদ ধরতে হয়? 6.5 মাসের সুদ ধরতে হয়। তাহলে দেখো, এই উত্তোলন করছে কত টাকা? 1,000 টাকা। বি উত্তোলন করছে 800 টাকা। সুদ কত পার্সেন্ট? 10%। তাহলে চলো আমরা কিভাবে করি দেখো।
প্রথমে আমরা অংশীদারদের নাম লিখলাম। এ কত টাকা উত্তোলন করছিল? 1000 টাকা। এই যে দেখো প্রশ্ন, দেখো এ কত টাকা উত্তোলন করে? 1000 টাকা। তাহলে আমরা লিখলাম এর উত্তোলন হলো কত টাকা? 1000 টাকা। উত্তোলনের সুদ কত পার্সেন্ট? এই যে বলা আছে 10%। তাহলে সুদটা আমরা বের করলাম 10%। 1000 10% কত হয়? 100 টাকা। এখন প্রশ্নে বলা ছিল কি প্রত্যেক মাসের প্রথম তারিখে, তাহলে মাসের প্রথম তারিখে উত্তোলন করলে কয় মাসের সুদ তার? 6.5 মাসের সুদ। তাহলে 100কে 6.5 দ্বারা গুণ করে দেবো, তাহলে 650 টাকা। বুঝতে পারছো কথা? একইভাবে বিটা বের করো। বি কত টাকা উত্তোলন করছে? 800 টাকা। তাহলে আমরা লিখলাম বির উত্তোলন 800 টাকা। কত পার্সেন্ট সুদ ছিল? 10% সুদ। তাহলে 800 টাকার 10% কত? 80 টাকা। প্রত্যেক মাসের প্রথমে উত্তোলন করছে, তাহলে 6.5 মাসের সুদ গুণ করো 6.5 দিয়ে। তাহলে 80কে 6.5 দ্বারা গুণ করলে 520 টাকা। বুঝতে পারছো? তাহলে এর উত্তোলনের সুদ ছিল 650, বির হলো 520। যেটা যোগ করে দিবে, দুইজনের মোট উত্তোলনের সুদ 1170 টাকা। বুঝতে পারছো? সমস্যা হলে অবশ্যই কমেন্টসে জানো। যদি উত্তোলনের সুদ বুঝতে সমস্যা হয় কমেন্টসে জানাও, ঠিক আছে? পরের প্রশ্ন দেখো, খ নম্বরে বলছে অংশীদারদের লাভ ও ক্ষতি আবন্টন হিসাব প্রস্তুত করো। তাহলে এই লাভ ক্ষতি আবন্টনে কিন্তু আমাদের এই যে আয় ব্যয় গুলো কাজে লাগবে, তাই না? দেখো আমরা কিভাবে করব। প্রথমে উপরে অংশীদারদের নাম লিখে নিবে, এ ও বি এর লাভ ক্ষতি আবন্টন হিসাব। এরপরে তারিখটা দিয়ে নিবে। কত তারিখ ছিল? দেখো কত সাল? 2023। তাহলে 2023 সালের 31 ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য। এরপরে ঘর একটা বিবরণ টাকা, বিবরণ টাকা। এটা হলো ডেবিট পাস, এটা কি পাস? ডেবিট। এটা হলো ক্রেডিট। তোমাদের অনেকের কলেজে হয়তো আধুনিক নিয়মে করাতে পারে বিবরণ 3টা টাকার উপর দিয়ে, অর্থাৎ একই ঘরের মধ্যে আয় ব্যয় দিয়ে। তখন তুমি কি করবে? আয় মাসটুকু উপরে দিয়ে দিবে এবং আয় থেকে ব্যয়টা বিয়োগ করে দিবে, তাহলে কিন্তু হয়ে গেল। বিষয় একই, উপস্থাপনাটা দুইভাবে করতে পারো। পুরাতন নিয়মে করলে আমাদের সাধারণত দুইভাবে করায়, টিসকের মতো করে বিবরণ টাকা, বিবরণ টাকা। আর যদি আধুনিক নিয়মে করো তাহলে আয়গুলো উপরে, ব্যয়গুলো নিচে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা ঘর আঁকলাম। ঘর আঁকার পরে তুমি প্রথমে চলে যাবে ক্রেডিট পাশে। ক্রেডিট পাশে গিয়ে লিখবে লাভ ক্ষতি হিসাব বা লাভ লোকসান হিসাব। এখান থেকে লিখবে নিট মুনাফা। এই যে প্রশ্নে বলা ছিল নিট মুনাফা কত টাকা ছিল? 61,500 টাকা। এই নিট মুনাফাটা প্রথমে লিখে দিবে 61,500 টাকা। বুঝতে পারছো? এরপর আমাদের লিখতে হবে আয়গুলো। আমাদের আয় কি কি ছিল? পণ্য উত্তোলন এবং উত্তোলনের সুদ। তো উত্তোলনের সুদ তো আমরা ক নম্বরে নির্ণয় করেছি, জাস্ট এটা দেখে দেখে আমরা লিখে দিব। কিভাবে লিখবে দেখো, অংশীদারদের মূলধন হিসাব। আচ্ছা, অংশীদারদের কথাটা কেন আসলো? কারণ দুইজন অংশীদারি উত্তোলন করেছে। যখন একের বেশি অংশীদার কোনো একটা আয় বা ব্যয়ের সাথে সম্পর্কিত থাকবে, তখন সেটা অংশীদারদের লিখতে হবে। বুঝতে পারছো কথা? আচ্ছা, তাহলে মূলধন হিসাব কেন আসলো? এই যে আমরা লাভ লোকসান আবন্টন হিসাব করতেছি, এই হিসাবের ব্যালেন্স গুলোকে আমরা অংশীদারদের মূলধন হিসাবে ট্রান্সফার করব। এই জন্য এখানে লেখা আছে অংশীদারদের মূলধন হিসাব। বুঝতে পারছো? আচ্ছা, এরপর দেখো আমাদের আয়ের নাম কিছু উত্তোলনের সুদ। এই যে আমরা ক নম্বরে বের করছিলাম উত্তোলনের সুদ। এর ছিল কত টাকা? 650, বির 520। তখন যেহেতু বুঝিয়েছি নিশ্চয়ই মনে আছে, আমরা বিস্তারিত আলোচনা করলাম না, জাস্ট লিখে দিলাম এর 650, বির 520। তাহলে মোট কত হলো? 1170 টাকা, ঠিক আছে? আর কি আয় আছে দেখো, এই যে পণ্য উত্তোলন ছিল, কারণ পণ্য উত্তোলন হিসাবভুক্ত হয়নি। যদি হিসাবভুক্ত হতো তাহলে কিন্তু আর লাভ লোকসান আবন্টনে আসতো না। দেখো এই যে প্রশ্নে বলা আছে নগদ উত্তোলন ছাড়াও এ 2,000 টাকার পণ্য উত্তোলন করেছে যা হিসাবভুক্ত হয়নি। এই যে সুন্দর করে লেখা আছে যা হিসাবভুক্ত হয়নি। তাহলে যেহেতু হিসাবভুক্ত হয়নি, তাই এখন হিসাবের খাতায় লিখতে হবে, ঠিক আছে? তাহলে যে আমরা লিখে দিলাম। এখন দেখো পণ্য উত্তোলন কয়জন করছে? একজন, শুধু এ, তাই না? এই জন্য এখন এ এর মূলধন হিসাব। এখানে কিন্তু আর অংশীদারদের আমরা লিখি নাই, ঠিক আছে? একজন থাকলে তার নাম, একাধিক থাকলে অংশীদারদের। তাহলে এর মূলধন হিসাব পণ্য উত্তোলন। কত টাকার পণ্য সে উত্তোলন করছিল? 2,000 টাকা। তাহলে 2,000 টাকা লিখে দিলাম। আয়ের সবগুলো কিন্তু শেষ, ঠিক আছে? এবার কি করবো দেখো আমরা, এইবার এই নিট মুনাফা যেটা প্রশ্ন দেওয়া ছিল, আর আয় ছিল দুইটা, উত্তোলনের সুদ, পণ্য উত্তোলনের, তিনটা যোগ করে আমরা টাকাটা লিখবো 68,270। বুঝতে পারছো? এটা হলো আমার ক্রেডিট পাস, এটা আগে করে নিব। এবার আসো ডেবিট পাশে। ডেবিট পাশে ব্যয়গুলো লিখতে হবে। তাহলে আমার ব্যয় প্রথমে কি ছিল? মূলধনের সুদ আর বেতন। তাহলে যে প্রথমে কথা হয়েছে লিখবা অংশীদারদের মূলধন হিসাব, কারণ মূলধনের সুদ কিন্তু দুইজন অংশীদারি পাবে, এই জন্য অংশীদারদের লিখলাম। আর ট্রান্সফার করবো কোথায়? মূলধনে, এই জন্য মূলধন হিসাব। আচ্ছা, ব্যয়ের নাম কি? মূলধনের সুদ, ঠিক আছে? তাহলে মূলধনের সুদ কিভাবে পাবো? প্রশ্ন দেখো, এই যে বলা ছিল এর মূলধন 1,80,000 টাকা, বির মূলধন 60,000 টাকা। সুদ পাবে কিভাবে? 10%। কোনো অতিরিক্ত মূলধন অঙ্কে নেই, তাহলে প্রারম্ভিক মূলধনের 10% করে দিলেই হবে। তাহলে প্রশ্নটা দেখো, যে এর কত টাকা ছিল? 80,000। সুদ কত পার্সেন্ট? 10%। তাহলে কত হয়? 8,000 টাকা। বির ছিল 60,000, সুদ 10% কত হয়? 6,000 টাকা। এবার 8 আর 6 যোগ করবা, এ আর বির মোট উত্তোলনের সুদ 14,000 টাকা। বুঝতে পারছো কথা? এবার দেখো আরেকটা ব্যয় কি আছে? বেতন। চলো প্রশ্ন উদ্দীপকে যাই। বেতন নিয়ে কি বলা আছে খেয়াল করো। ব্যবসায় পরিচালনার জন্য বি প্রত্যেক মাসে 2500 টাকা বেতন পাবে। তাহলে এই 2500 টাকা বেতন হলো তার
এক মাসের বেতন, তাই না? তাহলে বছরে কত মাস? 12 মাস। তাহলে এই 2500কে কি করতে হবে? 12 দ্বারা গুণ করে তার বছরের বেতন বানাইতে হবে। এই যে দেখো বেতন, তার এক মাসের বেতন কত ছিল? 2500 টাকা। এটাকে 12 দ্বারা গুণ। 12 কোথায় পেলাম? এক বছরে 12 মাস। এক বছরে 12 মাস। প্রত্যেক মাসে 2500 টাকা পায় মানে কি? এক মাসে 2500 টাকা পায়। তাহলে 12 মাসে সে কত টাকা পাবে? 23,000 টাকা পাবে। বুঝতে পারছো? তাহলে আমার আয় করা শেষ, ব্যয় করা শেষ। এইবার কি করবে? খেয়াল করো, একটু মনোযোগ দিয়ে এখানে খেয়াল করবে। দেখো আমরা নিট মুনাফার সাথে আয়গুলো যোগ করলাম, তাই না? যোগ করে কত টাকা পেলাম? 68,270। এই সেম টাকাটাই নিচে লিখবে 68,270। ঠিক আছে, এখান থেকে আমাকে বের করতে হবে বন্টনযোগ্য মুনাফা। কি বের করতে হবে? বন্টনযোগ্য মুনাফা। কিভাবে বের করবো? এই দেখো যোগফল লিখলাম 68,270। এখান থেকে আমরা ব্যয়গুলো বাদ দিব। আমাদের ব্যয় কত ছিল? মূলধনের সুদ 14,000 বাদ দিলাম, বেতন ছিল 30,000 বাদ দিলাম। তাহলে এই 68,270 থেকে মূলধনের সুদ এবং বেতন মানে ব্যয় দুইটা যদি আমি বাদ দিই তাহলে কত টাকা পাবো? 24,270। এইটা হলো বন্টনযোগ্য মুনাফা। এটার কি নাম? বন্টনযোগ্য মুনাফা। এখন এই মুনাফা বন্টন করতে হবে। কিভাবে করতে হবে? এই যে প্রশ্ন দেখো বলা আছে মূলধন অনুপাতে। আর এটা আমরা প্রথমে বের করছিলাম মূলধন অনুপাতে। বের করে এটাকে আমরা ছোট করতে করতে কত আসছিলাম? 4:3। 4:3। তাহলে এই অনুপাতে আমরা বন্টন করি। দেখো তাহলে আমার বন্টনযোগ্য মুনাফা হলো 24,270। আমার অনুপাত কত ছিল? 4:3, তাই না? তাহলে বন্টন করার নিয়ম কি দেখো, প্রথমে এই বন্টনযোগ্য মুনাফাটাকে আমাদের ভাগ করতে হবে এই অনুপাত দুটার যোগফল দ্বারা। অনুপাত দুটার যোগফল দ্বারা। তাহলে 4 আর 3 যোগ করলে কত হয়? 7। তাহলে আমরা 7 দ্বারা ভাগ করবো। বুঝতে পারছো? এইবার দেখো প্রথমে কি আছে? এ কতটুকু পাবে? 4 ভাগ। তাহলে 4 দ্বারা গুণ করবো। এটার উত্তর যা আসবে ক্যালকুলেশন করে এইটা হলো এর মুনাফা। এটাকে আমরা লিখেছি এ। 24,270 কোন টাকা ছিল? বন্টনযোগ্য মুনাফা। কিভাবে বের করছিলাম? এই যে নিট মুনাফার সাথে আয়গুলো যোগ করে যে টাকা ছিল 68,270, এইখান থেকে ব্যয় যেটা ছিল মূলধনের সুদ এবং বেতন, এই যেটা বিয়োগ করছি। বিয়োগ করে কি পেয়েছিলাম আমরা? বন্টনযোগ্য মুনাফা। কি পাওয়া গেছিল? বন্টনযোগ্য মুনাফা। এই বন্টনযোগ্য মুনাফাকে 7 দ্বারা ভাগ। 7 কোথায় পেলাম? এই যে 2 জনের অনুপাত দেওয়া ছিল 4:3। এটা যোগফল দ্বারা, এটা যোগফল দ্বারা। তাহলে যোগফল 7। তাহলে প্রথমে এর নাম এ কত পাবে? 4। 4 দ্বারা গুণ করলাম। তাহলে এর অংশ হলো 13,869 টাকা। বুঝতে পারছো? এবার আসো বি। বির পেলা হচ্ছে বন্টনযোগ্য মুনাফা 24,270। 7 দ্বারা ভাগ করবে। এবার বির ভাগে কতটুকু ছিল? 3। 3 দ্বারা গুণ। তাহলে 10,401। তো এখানে দশমিক আসতে পারে। দশমিক আসলে তোমরা একজনকে একটা মানে একটু বাড়াই দিবে, একজনটা কমাই দিবে। ধরো এখানে হয়তো ক্যালকুলেশন করলে আসতে পারে 13,868 সামথিং। এখানে আসলো, এখানে আসতে পারে দশমিক সামথিং। তাহলে এটা তুমি একটা বাড়াই দিবে, এটা একটা জাস্ট লিখে দিবে, তাহলে করো। ঠিক আছে, তো এইগুলো আমাদের লাভ লোকসান আবন্টন হিসাব। মুনাফার বন্টনটা বুঝতে পারছো কিনা বলো? দশমিকের যে বিষয়টা বললাম এটা ক্লিয়ার হয়েছে কিনা? দশমিকের পরে যেটা বেশি থাকে সেখানে 1 টাকা তোমরা বাড়ায় দিবে আর 1 টাকা কমাই দিলে। দশমিকটা নেওয়ার দরকার নাই, কারণ এখানে তুমি যদি দশমিক নাও পরের অঙ্কে তোমার দশমিক আসবে, থাই যাওয়া বাজবে যোগ দুঃখে, এটার জন্য কোনো সমস্যা হয় না। দশমিকটা বাদ দিয়ে দিলে কোনো সমস্যা হবে না। তো বুঝতে পারছো এটা? এরপরে দেখো বলা আছে কি অংশীদারদের মূলধন হিসাব তৈরি করো। তো মূলধন হিসাব মানে হলো মূলধন হিসাবের খতিয়ান করতে হবে। তো সহজ অঙ্ক, আমরা শুধু ওই প্রারম্ভিক মূলধনটা লিখবো। এরপরে কি করতে হবে? এই যে খ নাম্বার থেকেই এই লাভ লোকসান আবন্টনের যেগুলো ক্রেডিট পাশে ছিল সেগুলো লিখতে হবে ডেবিট পাশে। লাভ লোকসান আবন্টনের ক্রেডিট গুলো মূলধন হিসাবের কোথায় চলে যাবে? ডেবিটের দিকে চলে যাবে। আর আবন্টন হিসাবের ডেবিট গুলো চলে যাবে ক্রেডিটের দিকে। বুঝতে পারছো কথা? একটু ব্যতিক্রম আছে, যেমন ঋণের সুদটা আবন্টনের ডেবিট দিকে লেখা হয় কিন্তু মূলধনে যায় না, সেটা ঋণ হিসাবে যায়। বুঝতে পারছো? তো চলো এখন আমরা শুরু করি। তাহলে প্রথমে আমরা ঘরে নিলাম তারিখ বিবরণ, 2 জন অংশীদারের নাম, তারিখ বিবরণ, 2 জন অংশীদারের নাম। এটা হলো ডেবিট পাশ যথারীতি, আর এটা ক্রেডিট পাশ যথারীতি, ছকের একটা ঘর। তাহলে আমরা করবো মূলধন হিসাব। তাহলে মূলধনের ব্যালেন্স কি থাকে? স্বাভাবিক ব্যালেন্স কি থাকে? ক্রেডিট। তাহলে আমরা প্রথমে 2023 সালের জানুয়ারি 1 দিয়ে ব্যালেন্স বিডি নামে প্রারম্ভিক মূলধনটা লিখবো। এর প্রারম্ভিক মূলধন কত ছিল? 80,000। বির কত? 60,000। তাহলে ব্যালেন্স বিডি লিখে প্রারম্ভিক মূলধনটা লিখে দিব। বুঝতে পারছো কথা? এরপরে আমরা উদ্দীপকে দেখবো যে অতিরিক্ত মূলধন আছে কিনা। যদি অতিরিক্ত মূলধন থাকে এখানে কিন্তু নগদান হিসাব লিখে অতিরিক্ত মূলধনটা লিখতে হবে, তাই না? কারণ অতিরিক্ত মূলধনে যাবে তা কি? নগদান হিসাব ডেবিট, অতিরিক্ত মূলধন ক্রেডিট। তাহলে মূলধনের বিপরীতে নগদান আছে, এই জন্য নগদান লেখা লাগতো। তো এই অঙ্কে দেখো, এই উদ্দীপকে দেখো, উদ্দীপকে কিন্তু অতিরিক্ত মূলধন নাই। আছে? আমরা তো উদ্দীপক আগেই পড়ছি, অতিরিক্ত মূলধন আছে? নাই। তাহলে আর অতিরিক্ত মূলধন লেখার দরকার নাই। ঠিক আছে, এরপর আমরা লিখে দিব লাভ লোকসান আবন্টন হিসাব। অর্থাৎ এই হিসাবগুলো, যে নিচে যে হিসাবগুলো লিখবো এগুলো আমরা লাভ লোকসান আবন্টন থেকে আনবো। এখন কি বলছিলাম তোমাদের মনে আছে? আবন্টনের ডেবিট গুলো মূলধনে কি হয়ে যাবে? ক্রেডিট। তাহলে দেখো আবন্টনের ডেবিটে প্রথমে কি আছে? মূলধনের সুদ। এর কত টাকা ছিল? 80,000। বির ছিল 8,000 আর বির ছিল কত? 60,000। জাস্ট এখানে লিখে দেবে যে মূলধনের সুদ এর 8,000, বির 6,000।
বুঝতে পারছো কথা? এরপরে কি আছে দেখো, বীর বেতন। বেতন কত টাকা আছে? 30,000। এই যে লিখে দিবে বেতন বীর ঘরে 30,000। এর যেহেতু বেতন ছিল না, ফাঁকা থাকবে। এরপরে কি আছে? মুনাফার অংশ। এর কত টাকা? 13,869। আর বীর হলো 10,401। এই যে মুনাফার অংশ লিখে যার যার তারটা লিখে দেবে। বুঝতে পারছো কথা? বুঝতে পারছো? আচ্ছা, এইবার কি করবে দেখো, খেয়াল করো। এইবার আমরা এই ক্রেডিট পাশের সবগুলো বিষয় যোগ করব। মূলধন, এই যে এর বেলা মূলধন, মূলধনের সুদ, মুনাফা অংশ সব যোগ করে কত পেলাম? 1,01,869 টাকা। বীর বেলা সবগুলো যোগ করলে তুমি এই টাকাটা পাবে। বুঝতে পারছো কথা? আগে আমরা ক্রেডিট পাশের এইটুকু করবো। এবার চলো ডেবিট পাশে। ডেবিট পাশে কিভাবে করবো দেখো। ডেবিট পাশে প্রথমে লিখতে হবে উত্তোলন। কি লিখতে হবে? উত্তোলন। এখন দেখো, এটা একটু খেয়াল রাখবে, এটা অনেক সময় তোমাদের ভুল হয়ে যায়, খেয়াল রাখবে। এই যে বলা আছে এ ও বি প্রত্যেক মাসের প্রথম তারিখে নগদ 1,800 টাকা উত্তোলন করে। প্রত্যেক মাসে উত্তোলন করে। প্রত্যেক মাসে মানে কি? এক মাসে, প্রতি মাসে। তাহলে এক মাসে যদি এ 1,000 টাকা উত্তোলন করে, 12 মাসে কত উত্তোলন করবে? 12,000 টাকা। তাহলে যেখানে লিখে দিবে উত্তোলন এর ঘরে 12,000। বি কত টাকা উত্তোলন করে? 800 টাকা মাসে। তাহলে এক বছর কত হবে? 8 × 96, 9,600 টাকা। বুঝতে পারছো? এরপরে লাভ লোকসান আবন্টন হিসাব। আবন্টন হিসাবে কি করবো আমরা? এই যে আবন্টনের ক্রেডিট পাসগুলো, আবন্টনের ক্রেডিট পাসগুলো কি ছিল? উত্তোলনের সুদ আর পণ্য উত্তোলন। জাস্ট এই যে এখানে লিখে দিলাম। এই যে উত্তোলনের সুদ কত ছিল? 650, 520, পণ্য উত্তোলন লিখে দিলাম। ঠিক আছে? এইবার কি করবে খেয়াল করো। এইবার কি করবে খেয়াল করো, ভালো দেখো, মনোযোগ দাও। এই যে এর বেলা কি বলছিলাম আমরা? এর প্রারম্ভিক মূলধন, মূলধনের সুদ, মুনাফা অংশ তিনটা যোগ করে আমরা কত পেলাম? 1,01,869 টাকা, 69 টাকা। এই সেম টাকাটা এর ঘরে লিখবে। সেম টাকাটা লিখলাম 1,01,869। এখন এখানে তো আমার এই টাকা নাই। তাহলে এখান থেকে কি করবো আমি? এই যে তিনটা ছিল আমার মূলধন, সরি উত্তোলন, উত্তোলনের সুদ, পণ্য উত্তোলন, তিনটা আমি বিয়োগ করবো। মানে যেভাবে আমরা টিসকে ব্যালেন্স বিডিসিডি করি সেই নিয়মটাই। সেম টাকাটা এই পাশে লিখলাম, ক্লোজিং দিলাম, লিখলাম ক্লোজিং দিলাম। এখান থেকে এগুলো বিয়োগ করলে কত পেলাম? 87,219 টাকা। এটা কি আমার ব্যালেন্স সিডি? এটা হলো ব্যালেন্স সিডি। সিডিটা কোন পাশে আছে? ডেবিট পাশে। তাহলে বিডি হবে কোন পাশে? ক্রেডিট পাশে। যে দাগের নিচে লিখে দিবা ব্যালেন্স বিডি। পরের বছরের 1 তারিখ 2024 জানুয়ারি 1 ব্যালেন্স বিডি 87,219 টাকা। বুঝতে পারছো? সেম কাজটা বির সঙ্গে। বির ক্রেডিট পাস যোগ করো, যোগফল কত হয়? 1,06,401। সেম টাকাটা ডেবিটে লিখে দিবে 1,06,401। এখান থেকে বিল কি ছিল? উত্তোলন আর উত্তোলনের সুদ বিয়োগ করে দিবে। তাহলে পেয়ে যাবো ব্যালেন্স সিটি 96,181 টাকা। এখানে লিখে দেবে 96,281 টাকা, সরি 96,281 টাকা। বুঝতে পারছো? তো এই সিটিপিডিটা কিন্তু তোমরা আগে অনেক করেছো, আশা করি তোমরা পারবে। এরপরে যদি সমস্যা হয় তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে আমরা বিস্তারিত তোমাদেরকে বুঝিয়ে দিব। তো এই হলো মূলত আসলে অংশীদারি ব্যবসার অঙ্ক। মূল বিষয়টা কিন্তু তোমার যে উদ্দীপকের মধ্যে, উদ্দীপক করে তুমি যদি ধরতে পারো যে আয় ব্যয় কি আছে এবং আয় ব্যয় গুলোর টাকা যদি তুমি বের করতে পারো, তাহলেই কিন্তু অঙ্ক শেষ। ঠিক আছে? তো প্রত্যেকটা আয় ব্যয় গুলো কিভাবে বের করতে হয়, মূলধনের সুদ কিভাবে তুমি বের করতে পারো, কতগুলো নিয়মে পরীক্ষা থাকতে পারে, উত্তোলনের সুদ কিভাবে বের করতে পারো, কতগুলো নিয়মে থাকতে পারে, বেতন সম্পর্কে কি থাকতে পারে, ঋণের সুদ সম্পর্কে কি থাকতে পারে, কমিশনের ব্যাপারে কি বলা থাকতে পারে, মুনাফার বন্টনটা কতভাবে হতে পারে, প্রত্যেকটা ক্লাসের জন্য কিন্তু আলাদা আলাদা ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে। সেই ভিডিওগুলো প্লে লিস্টের লিঙ্ক কিন্তু তুমি এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে, কমেন্ট সেকশনে পেয়ে যাবে। সেই ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ তোমাদের সকলকে।